আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল গার্লস ফার্স্ট কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণী রসায়ন প্রথম পত্র বিষয়ের উপরে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটি গাণিতিক প্রশ্ন। আজকে আমরা মূলত একটি গাণিতিক প্রশ্নের 3টি কোশ্চেন আমরা আজকে সলভ করব একই সাথে। আমরা প্রশ্নটি একটু দেখে নেই। আমরা প্রশ্নটা আগে লিখেছি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে হাইড্রোজেনের, সেই ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে হবে। এবং নাম্বার 3, প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে তার শক্তির মান কত, সেই মানটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের একই সাথে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের 3টি মান আমাদের বের করতে হবে। আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ জানি, তাই না? আমরা লিখে ফেলি যে আমরা জানি সমীকরণটা কি, ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ সেটা হচ্ছে r সমান আমরা লিখতে পারি n স্কয়ার, x স্কয়ার, এরপর 4 পাই স্কয়ার m স্কয়ার ইনটু z ইনটু k। এই যে k, এই kটা কিন্তু এটা কুলম্ব ধ্রুবক। আমরা এখন প্রত্যেক রাশির মান লিখব সাইডে। এখানে আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা k রয়েছে, যে kটি কিন্তু বইতে নেই। অর্থাৎ আমরা এখানে যে সূত্রটা লিখেছি এটি কিন্তু সঠিক একটা সূত্র। বইতে আমাদের এখানে k উল্লেখ নেই, কিন্তু আমরা এখানে k উল্লেখ করে আমরা সঠিকভাবে সূত্র লিখছি। আজকে যদি আমরা সময় পাই তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটি নিচে যে একটা k রয়েছে, অর্থাৎ কুলম্বের ধ্রুবক যে রয়েছে, সেটি আমরা প্রমাণ করে দেখাবো। আমরা দ্রুত মানগুলো তুলে ফেলি। আমরা জানি nটা হলো কিন্তু প্রধান কক্ষপথের সংখ্যা, তাই না? প্রধান কক্ষপথের সংখ্যা n। হাইড্রোজেনের প্রথম কক্ষপথ অর্থাৎ n সমান 1। h কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবক, তাই এটা আমরা জানি। প্ল্যাঙ্কের ধ্রুবক এটাকে আমরা h দ্বারা প্রকাশ করি। এটার মান আমাদের 6.626 into 10 to the power minus 34, এটা একটু জুল সেকেন্ড। আচ্ছা, এরপর কি আছে? পাই এর মান আমরা জানি, m হলো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি। আমরা এখানে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বের করছি পরমাণু। তো সেক্ষেত্রে পরমাণুর ব্যাসার্ধকে আমরা কিন্তু এর যে একক, সেটা আমরা মিটারে প্রকাশ করব। অর্থাৎ আমরা এই পরমাণুর ব্যাসার্ধকে যদি মিটার এককে প্রকাশ করি, তার মানে আমরা কিন্তু এখানে SI এককে আমরা পরমাণুর ব্যাসার্ধকে প্রকাশ করছি। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা রাশির যে একক, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা রাশির একক আমরা SI একক এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে ইলেকট্রনের ভরকে যদি আমরা SI এককে লিখি, তো সেক্ষেত্রে আমরা জানি এটা হবে 9.11 into 10 inverse 31 kg। ভরের SI একক হলো কেজি। আচ্ছা, এটা হলো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ বা আমরা আধান লিখতে পারি, যেটাকে আমরা E লিখি। আমরা জানি 1.6 10 ইনভার্স 19, এত কিন্তু কুলম্ব, তাই না? এটা কুলম্বটাও কিন্তু চার্জের SI একক। আচ্ছা, এই যে এটা হলো পারমাণবিক সংখ্যা। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা আমরা একটা সংক্ষেপে লিখলাম, যেটাকে আমরা z দ্বারা প্রকাশ করি। এটার মান কিন্তু 1। আর সর্বশেষ যেটি রয়েছে যে এটিকে আমরা বলছি কুলম্ব ধ্রুবক। তাহলে আমরা লিখে ফেলি কুলম্ব যে ধ্রুবক, এটাকে যদি আমরা k দ্বারা প্রকাশ করি, এটার মান আমরা জানি 9 into n স্কয়ার c ইনভার্স 2। এটা হলো এর একক। আচ্ছা, তাহলে আমরা সব রাশির মান তুলে ফেলেছি। এখন যদি মানগুলো আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে n এর মান কিন্তু 1, তাই না? আর এটা 6.626 minus 34, এটা স্কয়ার। আচ্ছা, আর নিচে কি আছে? 4 পাই স্কয়ার। আমরা এটা 4 পাই স্কয়ারে রাখি। m এর মান হচ্ছে আমরা জানি যে 9.11 into 31। আচ্ছা, এটা m স্কয়ার, অর্থাৎ e এর উপরে যদি আমরা e এর মান যদি আমরা লিখি 1.6 10 to the power minus 19, এটা স্কয়ার, তাই না? আচ্ছা,
সেক্ষেত্রে আমরা এটাকে একটু বাম পাশে নিয়ে আসতে পারি। আমরা একটু বাম পাশ থেকে লিখি, এখানে আমাদের আছে জেড, জেডের মানটা আমরা বাম পাশে লিখতে চাই। জেডের মান কত? জেডের মান হচ্ছে আমরা জানি 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর কে এটা হলো কুলম্ব ধ্রুবক। তাহলে কুলম্ব ধ্রুবকের মান হলো 9 × 10⁹9। এই যে আমরা সবগুলো মান তুলে ফেললাম। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে আসলে এই মানটা কত হয়। আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের উপরে আছে কত? আমার সাথে আপনারা সকলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, দেখেন মান ঠিক আছে কিনা। আমাদের উপরে রয়েছে 6.626 গুণ -34 টি স্কয়ার। আচ্ছা, নিচে কি আছে? 9 × 10⁹9 into 4 pi square, 4 pi square into 9.11 into 10⁻31, তাই না? আচ্ছা, into 1.6 into 10⁻19, এটার উপর আবার কি স্কয়ার রয়েছে। আচ্ছা, তাহলে মান কত আসে? আমরা মান পেলাম হচ্ছে 5.298। আমরা মান যেটা পেলাম 5.298 ইনটু এত। আমরা জানি যে এই যে ইলেকট্রনের ব্যাসার্ধ, এটা কিন্তু আমরা এসআই এককে মান বের করব। অর্থাৎ আমরা কিন্তু এখানে লিখব যে ইলেকট্রনের ব্যাসার্ধের যে একক, সেটা কিন্তু আমরা মিটারে আমরা প্রকাশ করলাম। তার মানে আমাদের কিন্তু একটি মান আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। সেটা প্রত্যেকটা রাশির মান আমরা কিন্তু এসআই একক ব্যবহার করে আমরা কিন্তু সঠিকভাবে আর এর মানটা নির্ণয় করতে পারলাম। আমাদের বইতে এই অঙ্কটি কিন্তু সিজিএস এককে সমাধান করা, যেটি বোঝা একটু কঠিন। তো আমরা চেয়েছি যে আসলে সিজিএস একক ব্যবহার না করে আমরা যে এককের সাথে পরিচিত সেই একক ব্যবহার করে সহজে কিভাবে আমরা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের মান কিভাবে বের করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই সমীকরণটি সংশোধন করতে হবে। এখানে কিন্তু আমাদের এই যে আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে আর এর যে সূত্র আমরা ব্যবহার করব, নিচে কিন্তু আমাদের অবশ্যই একটি কনস্ট্যান্ট কে কুলম্ব ধ্রুবক কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে, যেটি কিন্তু বইতে নেই। তার মানে এই সূত্রটি কিন্তু আমাদের জন্য একটি সঠিক সূত্র। ওকে, তাহলে আমরা যেমনটি করতে পারলাম, আমরা এখন 2 নম্বর অঙ্ক করব। তার মানে এটি কিন্তু আমাদের একটি অ্যানসার। আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাই। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ বের করতে হবে। এখন প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে গতিবেগ, সেটা নির্ণয়ের সূত্র কি? সেটা নির্ণয়ের সূত্র আমরা জানি যে গতিবেগ যদি আমরা বলি, প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের সূত্র, সেটা আমরা যদি v দ্বারা যদি আমরা প্রকাশ করি, সেক্ষেত্রে কি হবে? 2 পাই, তাই না? 2 পাই, তারপরে স্কয়ার, তারপরে হবে z কে, এটা হবে z, আর গুণ আমরা এখানে গুণ দিতে পারি, আর একটি কে, এই কেটাও কিন্তু হচ্ছে এখানে কুলম্ব ধ্রুবক। ওকে, আচ্ছা, নিচে আমরা কিন্তু দিব nx। তাহলে আমরা যে সূত্র লিখলাম সেটা হচ্ছে ইলেকট্রনের যে কোনো কক্ষপথে, ইলেকট্রনের যে কোনো কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন তার যে গতিবেগ, সেই গতিবেগ নির্ণয়ের যে সূত্র, সেটা কিন্তু আমরা এখানে লিখলাম। এখানে সবগুলো রাশির মান লিখলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমাদের এখানে নতুন কোনো মান আছে কিনা, আমাদের কিন্তু এখানে নতুন কোনো মান নেই। তার মানে এই মানগুলো ঠিকমতো লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা মান বসাই 2 পাই ইনটু এর মান আমরা জানি 1.6 মাইনাস 19, এত কুলম্ব আমাদের এখানে এর উপর স্কয়ার দেওয়া আছে। আর যে মান হাইড্রোজেন ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ আমরা আমাদের উপর কুলম্বর ধ্রুবকের মান হলো 9 × 10⁹9। ওকে, আচ্ছা, n এর মান তো 1, কক্ষপথের সংখ্যা 1, আর s হলো প্লাইনের ধ্রুবক 6.626 × 10⁻34। আমরা একবারে v এর একক আমরা এখানে একবারে কিন্তু মিটার পার সেকেন্ড, এসআই একক যেটা v এর গতিবেগের যেটা এসআই একক, সেটা কিন্তু আমরা একবারে এখানে বসাই দিতে পারি। আমরা এখন এটিকে ক্যালকুলেশন করব। আমাদের বইতে এই যে সূত্রটি, আমাদের বইতে কিন্তু এই সূত্রটি নেই। আমরা এই সূত্রটি সংশোধন করে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। সেটা হচ্ছে আমরা এখানে উপরে একটি কিন্তু কে সংযোজন করেছি, যেটি কিন্তু আমাদের বইতে নেই। এই কে যদি আমরা উপরে একটি সংযোজন করি যেটি কিনা সঠিক, তো সেক্ষেত্রে আমরা যদি সবগুলো রাশির মান এস এককে যদি আমরা এখানে বসাই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটি কিন্তু পুরোপুরি মিলে যায়। তার মানে আমরা সহজ পদ্ধতিতে সঠিক সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। আমরা এখন দেখব যে আসলে এই রাশির মানটা কত হয়। আমার সাথে আপনারা সকলে ক্যালকুলেশন করেন। 2 পাই ইনটু 1.6 ইনটু 10⁻⁹19 স্কয়ার, না, ইনটু 9 × 10⁻9, 9 × 10⁻9। আচ্ছা,
আর নিচে কত হবে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 কোন স্কয়ার নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে মান পাই সেটা হলো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2.185 ইনটু 10 টু দি পাওয়ার আমরা 6 লিখতে পারি এত মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের উত্তর অঙ্ক কিন্তু হয়ে গেল। আমরা এই পাশে অংশ প্রায় লিখতে পারি, এই যে মান যেটা আমরা পেলাম এটা আমরা সম্পূর্ণ সবগুলো ডিজিট আমরা নিতে পারিনি, এজন্য আমরা এই মানটা আমরা প্রায় লিখব। যেহেতু এরপরে দশমিক পর অনেকগুলো আমাদের ডিজিট রয়েছে, সেজন্য আমরা যেহেতু 3 দশমিক পর্যন্ত মান নিব, এজন্য আমরা এটাকে প্রায় আকারে আমরা এটাকে লিখব। যাই হোক, তাহলে আশা করি আপনারা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমাদের আরো একটি অঙ্ক রয়েছে, আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। আমাদের তৃতীয় অঙ্কতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের শক্তির মান কত। আমরা জানি যে ভিন্ন ভিন্ন কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের শক্তির মান কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? আমরা জানি যে কোনো ইলেকট্রন যত বেশি উচ্চ শক্তি স্তরে থাকে সেই ইলেকট্রনের শক্তির মান কিন্তু তত বাড়তে থাকে। এবং আমরা জানি ইলেকট্রনের শক্তির মান নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি কিন্তু ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ ইলেকট্রনের শক্তির মান কিন্তু ঋণাত্মক, তাই না? সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখে নিই যে ইলেকট্রন প্রথম কক্ষপথে অবস্থানরত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের শক্তি নির্ণয়ের যে সমীকরণ সেটা হচ্ছে আমরা লিখব যে E সমান সমীকরণটা হচ্ছে আমরা লিখব E সমান -2 by square m e to the power 4 into j t square into t square, এটা প্রয়োগ করে। ওকে, আর নিচে আমরা লিখব a square c square ac square। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। এখন যদি আমরা সবগুলো সূত্রে মানে সবগুলো রাশির মান যদি আমরা সূত্রে ঠিকমতো প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। আমাদের এখানে কোনো নতুন কোনো রাশি নেই, সবগুলো রাশির মান কিন্তু আমরা এখানে ডান পাশে লিখে রেখেছি। আমরা জাস্ট এখানে মান বসাবো। ওকে, তাহলে -2 থাকবে, m এর মান আমরা জানি 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31। আচ্ছা, এই যে e এর মান আমরা জানি যে 1.6, এর মান হচ্ছে আমরা জানি 1/6 ইনটু 10 টু দি পাওয়ার -19। এটার উপরে কিন্তু আমাদের পাওয়ার 4 দিতে হবে ইনটু 1 যেটা স্কয়ার, আর k যে মান সেটা হলো আমরা জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, আমরা মান দিয়ে দিলাম। আমাদের নিচে দিতে হবে n, এর মান কিন্তু 1 প্রথম কক্ষপথ, আর এই যে মান হলো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34। ওকে, আমাদের এর উপরে স্কয়ার দিতে হবে। আমরা যেহেতু ইলেকট্রনের শক্তির মান বের করছি, আমরা এখন সবগুলো রাশির মান বসানোর ফলে আমরা এই ইলেকট্রনের শক্তির যে একক SI একক, সেটা কিন্তু আমরা এখানে জুল একক ব্যবহার করতে পারি। আমরা কিন্তু SI এককটা আমরা জুল একক ব্যবহার করতে পারি। আমরা জুল একক ব্যবহার করলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। আমরা এটিকে যদি ক্যালকুলেশন করতে যাই, সরাসরি এভাবে যদি আমরা ক্যালকুলেটরের সবগুলো মান যদি আমরা তুলে ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটি সমস্যার সম্মুখীন হব। সেটা হচ্ছে আমরা এই যে উপরে যতগুলো রাশি রয়েছে সবগুলো রাশির মান ক্যালকুলেটরে তুলে যদি আমরা ইকুয়েশন দিই, মানে সমান যদি আমরা চিহ্ন দিই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই 10 টু দি পাওয়ার -100 চেয়ে বেশি মান চলে আসে। যদি কোনো সংখ্যার সাথে 10 টু দি পাওয়ার -100 চেয়ে যদি বেশি কোনো পাওয়ার চলে আসে, সেক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু মানে খুবই অতিশয় একটা ক্ষুদ্র সংখ্যা। অর্থাৎ যদি কোনো একটি সংখ্যা এরকম হয় যে 5 × 10 টু দি পাওয়ার -100, এটা মানে হলো শূন্যের পরে কিন্তু আমাদের 99টা শূন্য দিতে হবে, মানে দশমিকের পরে দশমিকের পরে আমাদের 99টা শূন্য দিয়ে তারপর যদি আমরা 5 লিখি, তাহলে যে ক্ষুদ্র একটা সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটা কিন্তু 5 × 10 টু দি পাওয়ার -100। তাহলে এই যে অতি ক্ষুদ্র সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু শূন্যের কাছাকাছি। তখন ক্যালকুলেটর মান দেখায় যে আসলে তার মান, এই যে ক্যালকুলেশন তার মান শূন্য দেখায়। এটা কিন্তু খুবই বিব্রতকর একটা অবস্থা। এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি কোনো ইলেকট্রনের শক্তির মান যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। তাহলে আমরা এই সমস্যার আর সম্মুখীন হব না। সে পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আমরা প্রথমে e টু দি পাওয়ার 4 এই মানকে আমরা এই যে h স্কয়ার এই দুটো মান বা এই মান দ্বারা ভাগ করে দেব। আমরা প্রথমে এই মানকে এই মানটা দ্বারা ভাগ করব, ভাগ করে তারপর অন্যান্য যে রাশি রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে গুণ করতে থাকবো। তাহলে আমরা কিন্তু এই সমস্যার আর সম্মুখীন হব না। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই e টু দি পাওয়ার -4 এই মানটা তুলবো আমরা ক্যালকুলেটরে, তুলে আমরা সেটাকে
এই যে এই মানটা এই c² মানটা আমরা ভাগ করে দেব। ভাগফলকে আমরা পর্যায়ক্রমে সবগুলো সংখ্যার সাথে পর্যায়ক্রমে গুণ করলে কিন্তু আমাদের অঙ্কটা সুষ্ঠুভাবে আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি। আমরা প্রথমে তাহলে কি করব, আমরা হচ্ছে ইলেকট্রন চার্জের যে মান সেটা আমরা দিই 1.6 × 10⁻⁹ এটা টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে আমরা এখন ভাগ করব প্ল্যাঙ্কের ধ্রুবকের বর্গ দ্বারা, অর্থাৎ 6.626 × 10⁻34। এটাকে যদি আমরা বর্গ করে দেই তো সেক্ষেত্রে মান আমরা একটা মান পেলাম। ওকে, এই মানকে এখন আমরা এই মান দ্বারা গুণ করব। আচ্ছা, তার মানে এটা ইনটু 2π, এটা ইনটু 2π। ওকে, এটা ইনটু 2π। আচ্ছা, সরি, আমরা এখানে 2 গুণ করছি, এটা স্কয়ার আছে, তার মানে আমাদের এখানে স্কয়ার বসাতে হবে, তার মানে এখানে π²। ওকে, আর এরপরে আমাদের ইলেকট্রনের ভর দ্বারা গুণ করতে হবে, সেটা হলো 9.11 × 10⁻31। ওকে, আর কি আছে আমাদের এখানে? আর কিছু নেই, শেষে আছে 1², আর আরো তারপরে আছে হলো 9 × 10⁹9 তার স্কয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। অর্থাৎ আমরা যে মান পেলাম সেটা হচ্ছে আমরা যে মানটা পেলাম সেটা হলো এই যে মাইনাস, এই মাইনাস কিন্তু থেকেই যাবে, আর আমাদের ক্যালকুলেটর মান আসছে 2.174 × 10⁻18 এত জুল। এইটাই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা একদম খুব সহজভাবে কোনো সিজিএস এককে আমরা না যেয়ে সরাসরি আমাদের যে জ্ঞাত যে মান, অর্থাৎ এসআই এককে আমরা যে সকল রাশির মান জানি, এই মান দ্বারাই কিন্তু সঠিকভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে আমাদের এই যে সূত্র, এই সূত্রটি কিন্তু আমাদের সঠিকভাবে লিখতে হবে। আমাদের বইতে দুঃখজনক হলো সত্য যে আমাদের বইতে কিন্তু এই যে সূত্রটি, এই সূত্রটি সঠিকভাবে নেই। আমাদের কিন্তু এখানে একটি k² এটি কিন্তু আমাদের বইতে ছিল না। অর্থাৎ এখানে কিন্তু k² একটা হবে, এবং k² বসিয়ে যদি আমরা এই পদ্ধতিতে যদি অঙ্কটা করতে পারি তাহলে সহজে কিন্তু আমরা এটি সঠিক অঙ্ক, আমরা একটা মানে সহজ পদ্ধতিতে আমরা সঠিকভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। তো শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই এই যে আমরা 3টা অঙ্ক করলাম, এই তিনটি অঙ্ক সংশ্লিষ্ট যত অঙ্ক রয়েছে, অর্থাৎ যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা করে ফেলতে পারবো। যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে ইলেকট্রনের গতিবেগের মান আমরা নির্ণয় করতে পারবো। আমরা যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের শক্তির মান কত সেটিও কিন্তু আমরা এসআই এককে সহজভাবে আমরা কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে আমরা করে ফেলতে পারবো। তাহলে আশা করি আপনারা এই ক্লাস থেকে এই ধরনের অঙ্ক সবগুলো আপনারা সমাধান করতে পারবেন। শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।